নমস্কার বন্ধু, আজ মহিলা মহল সঙ্গে নিয়ে আমি ইন্দ্রদতী। আজ 5ই ডিসেম্বর, বিশ্ব মৃত্তিকা দিবস। এই মৃত্তিকা দিবস প্রত্যেক বছর 5ই ডিসেম্বরে পালিত হয়। 2002 সালে আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান ইউনিয়ন এই দিবসের প্রস্তাব দেয় এবং 2013 সালে জাতিসংঘ এটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। প্রতি বছরই মৃত্তিকা দিবসের একটি করে থিম থাকে। যেমন 2025 মৃত্তিকা দিবসের থিম হল সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি। এই মাটি রক্ষা করার জন্য কিন্তু আমাদেরও কিছু ছোটখাটো উদ্যোগ নেওয়া উচিত, যাতে মাটি সুস্থ থাকে এবং মাটির সঙ্গে সম্পর্কিত মানুষও সুস্থ থাকে, আমরা সবাই ভালো থাকি। এটাই উদ্দেশ্য। সমাজে চলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যারা শহরবাসী তারা বুঝিও না গ্রামের মহিলারা বা গ্রামের সমস্ত মানুষেরা কত রকম সমস্যার সম্মুখীন হয়। গ্রাম শুধু বলবো না, আজকের অনুষ্ঠানে আমি গ্রামটাকে আরো ছোট করে সুন্দরবনের কথায় চলে যাব এবং সুন্দরবনে কত রকমের সমস্যা মেয়েদেরকে সম্মুখীন হতে হয়, কত রকমের সমস্যায় মেয়েদেরকে পড়তে হয়, সেই কথা নিয়েই আজকে কথা বলবো আজকের অতিথির সঙ্গে। আজকে আমার অনুষ্ঠানের অতিথি যোগমায়া সর্দার, যিনি সুন্দরবনের মহিলাদের নিয়ে সমাজ সেবামূলক কাজ করছেন। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার যোগমায়া, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে আমাদের এখানে অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, একটু নার্ভাসও লাগছে, কারণ এটা প্রথমবার আমার এই এত বড় একটা প্ল্যাটফর্মে এসে আমার রেকর্ডিং হচ্ছে। এটা যেমন আনন্দও হচ্ছে, খুব ভয়ও লাগছে, নার্ভাসও লাগছে। আর আকাশবাণী কলকাতা এখানে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। নার্ভাস লাগবে না, একটু পরে কথা বলবেন যখন আপনার নিজের কাজ নিয়ে, তখন সেই ভয়টুকুও কেটে যাবে। একদম শুরু করে দিই যে এই যে সমাজ সেবামূলক কাজ করবেন বা নিজেকে একজন সমাজ সেবিকা হিসেবে তৈরি করবেন, এটা কি অনেক ছোটবেলা থেকে ভেবেছিলেন নাকি অন্য কোনো ভাবে এই কাজে আসা? সমাজকর্মী এই শব্দের সাথে পরিচয় আমার হয়েছে বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করার সময়। তবে সমাজকর্মী হিসেবে না, তবে হ্যাঁ, মানুষ হয়ে মানবিক হওয়ার চেষ্টা করেছি সব সময়। তবে ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমি মধ্যবিত্ত পরিবারে, একটা বড় পরিবারেই বেড়ে উঠেছি। সেখানে আমার বাবা মা যারা দেখেছি যে তারা যে কোনো প্রকার যেদিক দিয়ে পেরেছেন আর কি, লোকেদের সাহায্য করেছেন। যেমন আমাদের বাড়িতে অনেক ভাড়া বাড়ি ছিল, আমাদের নিজস্বটা। তা সেখানে যারা আসতেন তাদের যদি খাওয়া না হতো, আমার বাবা মাকে দেখেছি তাদের চাল দেওয়া বা রান্না করে তাদেরকে খাওয়ার কথা বলা। এবং অনেক পরিবারকে দেখেছি আমাদের বাড়িতে থেকে তাদের মানুষ করতে দেখেছি, যে তারা তাদের বাড়ি ঘর নেই বা বাড়ি অনেক দূরে বা সেই আশ্রয়টুকু নেই বলে আমাদের হ্যাঁ, বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মনের মধ্যেও এই সেবা করা বা মানুষের পাশে দাঁড়ানো, সেই ভাবনাটা গড়ে উঠেছে। হ্যাঁ, এমনি চাষবাস হলে সেই চাল ডাল সবজি এগুলো লোককে দেখে ছোট থেকেই দেখেছি যে এটা ওদেরকে দিয়া। নিজের কথা ভাবার কথা হয়তো পরে আসে, কিন্তু অন্যের পাশে আমরা হয়তো খুদ ভাতটা খাচ্ছি, আমি একটু আদুরেই ছিলাম, খুদ ভাতটা আমি খেতে পারতাম না, তবুও খেতাম, দেখতাম। কিন্তু আবার দেখতাম এটা যে গামলিতে করে চাল নিয়ে বলছে ওই কাকিমাদের দিয়ে বা ওই বাড়িতে দিয়ে ওদের অসুবিধা বা এই সবজিটা ওদেরকে দিয়ে। এটা ছোটবেলা থেকেই দেখে এসছি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, এটাই বাবা মা একদম ছোটবেলা থেকে মনে গেঁথে দিয়েছে। হ্যাঁ, এটা দেখে এসছি। আচ্ছা, এই যে ছোটবেলায় যে আপনি বড় হয়েছেন বলছেন, আশেপাশের পরিবেশ পরিস্থিতির কথা কিছুটা বুঝলাম। তো আপনি পড়াশুনো করেছেন, বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশুনো করেছেন, এতদূর পর্যন্ত
পর্যন্ত আসতে গিয়ে ওই সময়ে ওই জায়গাতে কি ধরনের প্রতিবন্ধকতা পেয়েছেন? সেই সময় কি মনে হতো যে কেউ যদি এসে পাশে দাঁড়াতো আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে তাহলে ভালো হতো? হ্যাঁ, এটা তো সবসময় মনে হতো, কারণ ওখানে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল লেখাপড়াটা। ওখানে মেয়েদের লেখাপড়া শেখা বা মেয়েদের কোনো কিছু নাচ গান করা বলো আর খেলাধুলা করো, যে কোনো দিক দিয়ে মেয়েদেরকে সেই অর্থে আগিয়ে দেওয়া হতো না। ছেলেদেরকে যতটা আগিয়ে দেওয়া হতো বা ছেলেদের জন্য টাকা জমিয়ে রাখা হচ্ছে যে এই পড়াশোনাটা তাকে দিয়ে করানো হবে, আর মেয়েদের ক্ষেত্রে কি হয় যে তার বিয়ে দেওয়া হবে সেই ভাবনাটাই থাকতো যে 18 বছর হয়ে গেলে মেয়েটাকে বিয়ে দিতে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে আমি যখন মানে আমি MA পাস করেছি বা আমি গ্র্যাজুয়েশন করেছি সেই সময় মেয়েরা তো নেই, হাতে গোনা কয়েকটা ছেলেই বলা যায় যে MA পাস করেছে সেই গ্রাম থেকে। তারা কলেজ পাস করলেই ছেলেরা মনে করতো কলেজ পাস করলাম মানে হয়ে গেছে, কিন্তু মেয়েরা তো 9, 8 এরকম মাধ্যমিক তো খুব কমই, সেখান থেকে কলেজ পাস বা MA করতে যাওয়া বাইরে সেটা খুব দেখনদারি মনে হতো। আমি নিজেই আমাকেই অনেক কথা শুনতে হয়েছে যে ওখানে বারবার এটাই বলা হতো, বিয়ে করবি কবে, বা তোমার মেয়েকে বিয়ে দেবে কবে, বা তুই বিয়ে করবি কবে রে। এই যে সবার তো বিয়ে প্রথার বাইরে গিয়ে আপনি পড়াশোনা করলেন, গ্রামের বাইরে বেরিয়ে এসে কলেজে পড়লেন, এটার জন্য আপনি উৎসাহ বা প্রেরণা কার কাছ থেকে পেয়েছেন? এটা উৎসাহ বা প্রেরণা আমার তো বাবা মা আছে। আমার বাবা মা সবসময় বলতো যে ঠিক আছে, আমি হয়তো পড়াশোনায় খুব ভালো না, কিন্তু আমার বাবা বলতেন যে পড়াশোনাটা কর। আমরা অনেক ভাই বোন, সেখান থেকে আমার সব দাদা দিদিদের অনেক চেষ্টা করেছেন গান শেখানোর, ক্যারাটে শেখানোর বা কুম্ফু, সব দিক থেকেই চেষ্টা করেছেন, কিন্তু আমার নিজেরই শখ ছিল খুব আঁকা বা খেলাধুলা করা। সেজন্য আমি স্কুল থেকে যখনই আমার ম্যামরা খুব আমাকে ভালোবাসতেন, তো বাইরে এক জায়গায় খেলতে গিয়েছেন ফুটবল খেলাতে, একটা আমি স্কুলে পড়তাম দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়, সেখান থেকে যখন নিয়ে গেছে সেখানে একটা মেয়ে আসতে পারেনি। সেই জন্য সেখানে যে হেড ম্যাম ছিলেন তিনি বললেন, যোগমা তুমি খেলবে? তা আমি বললাম, ম্যাম আমি খেলি না, কখনো খেলার ইচ্ছা হয়। তো বলছে বলে ঠিক আছে তুমি মাঠে লেগে পড়ো। সেই খেলাটা ওটা একটা অভিজ্ঞতার মধ্যে পড়ে। এরকম মানে নিজের পছন্দের কাজও কিছু কিছু সেই সময় করেছেন। আচ্ছা, এই যে সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়াবেন, এই ইচ্ছেটা কবে থেকে হলো? সেই ইচ্ছাটা তো বলতে গেলে আমার হাজব্যান্ড এখন বর্তমানে যে উজ্জ্বল সর্দার, সে তো সুন্দরবন পাগল বলাই যায় বা সুন্দরবন প্রেমিক। তার সাথেই যখন আলাপ হয়েছে, বলতে গেলে তার সাথেই আমি প্রথম সুন্দরবন গিয়েছি। আমার বাড়ি এই বৃহত্তর সুন্দরবনের মধ্যে ব্লকের মধ্যে পড়ে, জয়নগর 1, এটাও সুন্দরবনের একটা অঞ্চল, কিন্তু প্রান্তীয় যে বন জঙ্গল সেই কাজ লাগোয়া যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি, অর্থের কারণে হোক বা যোগাযোগ বা সেই সময়ের এতে। কিন্তু আমার হাজব্যান্ড স্বামী যে উজ্জ্বল সর্দার, তার সাথেই আমি প্রথম সুন্দরবন যাই, এবং সে সুন্দরবনে মানুষদেরকে এতটাই ভালোবাসে বা সমাজসেবামূলক এতটাই কাজ করেন, তার সাথে আমি গিয়ে সেটা আমার খুব নিজেকেই ভালো লাগে। এছাড়া যে মহিলাদের নিয়ে কাজ করব, এটা তো এসছে আমার ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি ইতিহাস বিভাগীয় প্রধান বর্তমানে অপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তিনি মহিলাদের নিয়ে কাজ করতে যেমন ভালোবাসেন, মহিলাদেরকে উৎসাহ করতেও খুব ভালোবাসেন যে এই কাজটা করো, ওই কাজটা করো। তার কাছে যখন আমি গবেষণা করার সুযোগ পেলাম, তখন আমার একটাই মনে হয়েছিল যে আমি মহিলাদের তো নিয়ে করব, কিন্তু আমি সুন্দরবনে মহিলাদের নিয়েই করব, কারণ তাদের সাথে মিশে বা তাদের অসহায়তা বা তাদের সমস্যা, যে এমনি সাধারণ যে মহিলারা তাদের থেকেও অনেক গুণ আলাদা, সম্পূর্ণই আলাদা। আমরা যেরকম শহরে থেকে সমস্ত ধরনের এই যানবাহন বলুন, একটা বিলাসিতা বলুন, ওদের কাছে ওই সব কিছুই নেই। অনেকে হয়তো এমন আছে ট্রেনও দেখেনি, বা ফুচকা গিয়ে স্বামীর সাথে হোক বা অন্য কারোর সাথে গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা, সেটা তাদের কাছে অনেক বিলাসিতা, বা ফুচকা দোকান নেই বললেও চলে। সেদিক থেকে আমার বারবার ওদের সাথে মিশে বা ওদের সাথে কথা বলে এরকমটা মনে হয়েছে যে ওদের নিয়েই আমি কাজটা করব। কিন্তু ম্যাম হয়তো বারবার বলেছেন যে ওখানে গেলে
মানে রিসার্চ করা বা গবেষণা করার ক্ষেত্রে তো অনেক তথ্যসূত্র বা এইসব অনেক সমস্যা থাকে, এটা সমস্যা হতে পারে। কিন্তু আমি তখনও বলেছিলাম, বা ম্যামও আমাকে সাপোর্ট করেছেন, যে ঠিক আছে দেখা যাক না কি তথ্য পায় বা কিভাবে কি করা যায় কাজটা। এই যে সুন্দরবনের মহিলাদের নিয়ে কাজ করছেন, কি কি বিষয়ে তাদের আপনি সাহায্য করছেন বা কোন কোন সমস্যাগুলো আপনি দেখছেন? ব্যাঘ্র বিধবা আছে, কামটের ইয়েতে আছে, তারপর কুমির তো আছেই, আর এমনি তো অসহায় মানে যারা কামটে নিয়ে চলে যাচ্ছে স্বামীদেরকে, বিধবা হয়ে যাচ্ছেন তাদের, তাই তো? প্লেটের মতো কেটে চলে যায়, ওটা ওই যে হাঙর মাছ যেরকমটা হয় সেটা কেটে চলে যায়, সেই বিধবারাও আছে। বা ওটা বাঘের দাঁতের যেমন একটা লালার যে একটা বিষ আছে, কামটেরও তাই আছে, যে একবার কাটলে ওটা পঙ্গুই হতে থাকে। সেরকম ফ্যামিলিও অনেক আছে যে স্বামীরা পুরো পঙ্গুই হয়ে গেছে। তাদের নিয়ে কাজ করেছি বা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং ব্যাঘ্র বিধবা তো আছে। তাদেরকে কি ধরনের সাহায্য আপনি করেন? তাদের কি ধরনের সাহায্য বলতে, আমরা মাসকাবাড়ি, চাল, ডাল, শাড়ি, কাপড়, এছাড়া আর একটা বড় জিনিস হচ্ছে ওখানকার মহিলারা তো মানে স্বাস্থ্যের দিক থেকে সচেতন না, মানে সচেতন হতেও পারে না, কারণ অর্থের তো একটা সমস্যা আছে। এবার ওখানে আছে নোনা জলে সারাক্ষণ থাকলেই এমনি মহিলাদের অনেকটা সমস্যা হয়। এছাড়া আমরা যেটা শরীর খারাপ বা পিরিয়ডস বলি, সেই সময় তারা হচ্ছে কি কাপড় ইউজ করে। তো সেই জন্য আমরা ওখানে স্যানিটারি ন্যাপকিন সেটা আমরা দিয়ে সাহায্য করতাম। বা এই লকডাউন বা করোনা পিরিয়ডে যে মোমবাতি হোক, মানে সব রকম যতটা সামর্থ্য আমরা নিজেদের, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আপনারা দিয়ে সাহায্য করেন। আর এছাড়া আরেকটা, আমার স্বামীর সাথে আমিও যতটা পেরেছি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, যে শঙ্করশ্রী, যার বাঘে ধরে নিয়ে গেছিল, তার স্ত্রী, জ্যোৎস্নার স্ত্রী, মানে তাকে উদ্ধার করে, তাকে যখন বাঘে ধরেছিল, তার ওয়াইফ মানে জ্যোৎস্নার স্ত্রী, উনি হচ্ছে বাঘের পিঠে চড়ে বসে বাঘের কানে হচ্ছে গিয়ে আঙুল দিয়ে তার স্বামীকে কিভাবে বাঁচিয়েছিল আমরা প্রায় সবাই শুনেছি বা জানি। তাদের একটা জমি ছিল বন্ধকে, সেই বন্ধকের জমিটা হচ্ছে আমরা সবাই মিলে সেই জমিটা ছাড়িয়ে দিতে পেরেছি। এবং একটা দোকান করার মতো তার অনেক, অঞ্জলি বৈদ্য যিনি ছিলেন কাঁটামারি কুলতলি ব্লকে, ওখানে ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য আমরা অনেকটা সাহায্য করেছি। আচ্ছা, মানে যা যেখানে যেরকম মনে হচ্ছে সাহায্যের দরকার সেখানেই আপনারা পৌঁছে যাচ্ছেন এবং আপনাদের সাহায্যের হাত পৌঁছে যাচ্ছে তাদের পাশে। গ্রামের মধ্যে গিয়ে যখন দাঁড়িয়ে এই কাজটি করেন, তখন কিরকম অনুভূতি হয়? তো একটা আলাদাই অনুভূতি, ওই অনুভূতি বলেও বোঝানো যায় না। আমার খুব ভালোই লাগে যে সাহায্যের থেকে সবচেয়ে বড় জিনিস এসে দাঁড়ায় যে আত্মীয়তা, যে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের দুঃখের কথা বা আনন্দের কথা শোনা বা আমার কথা বলা। তাদের তো গল্প করার মতো আলাদা কিছু নেই। এই যেমন একটা কথা বলি, যে তাদের সাথে এতটাই ভালো সম্পর্ক হয়েছে যে গোবর্ধনপুর জি প্লট একদম শেষ প্রান্ত, সেখানে একটা দিদি আছে, সে পাথর প্রতিমাতে একটা রোগের চিকিৎসাতে হচ্ছে গিয়ে এসেছিলেন। এসে আমাদের বাড়িতে, আমি যখনই যাই তার সাথে দেখা হয় যে দিদি আমাদের বাড়িতে যেও না। তা সে এসে এমনটা মনে হয়েছিল যে হচ্ছে গিয়ে তাহলে পাথর প্রতিমা থেকে উজ্জ্বলদা বা পাবড়িদি বা যোগমায়াদির বাড়ি হয়তো কাছাকাছি, তাহলে চলো না একটু বাড়ি থেকে ঘুরে আসি। বায়না করছিল, তার সাথে যে এসেছিল আর কি, যে চলো না একটু ঘুরে আসি। সেই যখন আমরা এত দূর আসতে পারলাম, তাহলে একটু যাই চলো না। তার 2-3 দিন আগে আবার তার হচ্ছে কি ওই যে জি প্লটে বন্যাতে তার বাড়িটাই ডুবে গেছে। সেই পরিস্থিতিতেও সে ওখানে যখন এসছে, যে তবুও মনে হচ্ছে যে যাই একবার ঘুরে আসি অন্তত। এই যে একটা আত্মীয়তা, মানে এটাই খুব আনন্দের, বা এটাই খুব, মানে এটাই একটা পাওনা। এই পাওনার কোনো হিসেব হয় না, কোনো হিসেব হয় না। এই ভালোবাসা দিয়েই ভালোবাসাকে জয় করা যায়। এই যে কাজ করছেন, বললেন আপনি নিজে থেকে ব্যক্তিগতভাবেই তাদেরকে সাহায্য করেন, আপনার কি কখনো ইচ্ছে আছে কখনো কোনো এনজিওর সঙ্গে কাজ করা বা নিজে কোনো এনজিও তৈরি করা? এটা কি সম্ভব নাকি করার ইচ্ছে আছে? না, কোনো এনজিওর সাথে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা নেই বা সেই প্রবণতাটাও নেই।
বা ইচ্ছাও নেই আমার, কারণ মানুষ খুব অল্পতেই প্রভাবিত হয়ে যায়। যখন একটা এনজিও হবে, যখন একটা ক্রাউড ফান্ডিং হবে বা কিছু, অনেক সময় মানুষ প্রভাবিত হয়ে এই যে মানসিকতার দিক থেকে আমরা যে সাহায্যটা করছি বা কিছু, যখন ওই এনজিওর সাথে যুক্ত হব বা এনজিও খুলে বসবো, তখন হয়তো যদি না থাকে সেই মানসিকতাটা বা হয়তো তাদের মতো যদি আমরা প্রভাবিত হয়ে যাই, সেই জন্য সেই ইচ্ছাটা আমার নেই। মানে আপনি চাইছেন আপনার লোভকে দূরে সরিয়ে রাখতে, কারণ মানুষের পাশে থাকবে। একদম একদম, মানে মাটিতে নেমে মানুষের পাশে দাঁড়ানো, এটাই একদম ইচ্ছে। তো আজ আছে কাল নেই, কিন্তু এই যে আত্মীয়তা বা এই যে ভালোবাসা, এই মানুষের পাশে যে আমি আছি বা তুমি কেমন আছো, এই যে প্রশ্নটা করা বা সে যখন উল্টো দিক থেকে জিজ্ঞাসা করছে দিদি কেমন আছো, এই যে সম্পর্কটা, এটা তো কখনোই যাওয়ার নয়। আচ্ছা, এই যে বললেন ব্যাঘ্র বিধবা, কামটে কেটে নেওয়া এরকম মানুষের মানে স্ত্রী এরকম যারা রয়েছে তাদেরকে সাহায্য করছেন, এই সুন্দরবন অঞ্চলে কি এগুলো ছাড়াও আর কি কোনো রকমের সমস্যা মেয়েরা মুখোমুখি হন? আর কি কোনো অন্যরকম সমস্যার মুখোমুখি হতে দেখেছেন? হ্যাঁ, চিকিৎসার দিক থেকেও তো সমস্যা আছে না, যে অত দূর থেকে নৌকা করে বা বোটে হয়ে, আর ওই গর্ভবতী অবস্থায় যখন একটা মহিলা প্রেগনেন্ট, যখন আমাদের এদিকের মতো তো এত নার্সিংহোম বা হসপিটাল ওদিকে নেই, আর এবার ওই অত দূর থেকে আসছেন, মানে গর্ভবতী মানে তার তো যে কোনো মুহূর্তেই যন্ত্রণা শুরু হতে পারে, প্রসব যন্ত্রণা। সেই যে একটা অত দূর থেকে আসার চিন্তা ভাবনা, বা হঠাৎ করে যদি কোনো বিপদ হয়ে যায়, আমরা যেরকম এখানে গাড়ি ঘোড়া আছে, যে কোনো একটা গাড়ি ডেকে নিলাম বা গাড়ি করে চলে যেতে পারবো, কিন্তু ওদের ওখানে সেই সুযোগটা নেই। সেই বোটে করে আরও জিপ লট বলুন বা কুমিরমারি অনেক দূর দূর আছে, যে মানে সেই সুযোগটা নেই। সেখানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রও কাছাকাছি নেই। স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু ততটা মানে সাহায্যকারী নয় বা ততটা সুবিধে পাওয়া, ডাক্তার হয়তো সেখানে সেভাবে থাকেন না, সেটাও হতে পারে নাকি? তা না, কিন্তু ততটা মানে সুবিধা। তাহলে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে একটা ডাক্তার অত দূর গিয়ে থাকছেন বা মানে শহর থেকে এতটা দূরে সবকিছু, তাকেও তো সেই জায়গাটা ভালোবেসেই থাকতে হবে, সেটা কজন মানুষ পারবে? সেটা ঠিকই। তাহলে এই ধরনের সমস্যাগুলোর সমাধান ওনারা কিভাবে করেন বা কি করে মুখোমুখি হন? কিন্তু এই যুদ্ধে জয়ী কতটা হতে পারেন তারা? শেষ মুহূর্ত পর্যন্ত কি সেটা সম্ভব হয়? তো কখনো হয় কখনো হয় না। এবার গর্ভবতীরা ওই 2-3 দিন আগে কিছুটা দূরে চলে আসেন, এসে থাকেন, মানে ওইভাবেই ওদের জীবনটা আর কি বয়ে চলছে। ওনারা নিজেদেরকে ওইভাবেই অভ্যস্ত করে রেখেছেন, কেননা যে যেখানে থাকে কিছু তো করার উপায়, সেইখানের মতো করেই নিজেকে তৈরি করে। আজকে আমরা এত সুবিধের মধ্যে আছি, আমরা এই সুবিধেটাকেই আমাদের নিজেদের অভ্যেস করে ফেলেছি। আবার ওনারা যেখানে আছেন সেখানে ওই না পাওয়াটাকেই তারা অভ্যেস করে ফেলেছেন, এবং সেটাকে নিয়ে কিভাবে জীবন এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকেই আপনার তাদের পাশে দাঁড়ানো। অন্যরকম কাজের কথা বললেন আপনি, এত অনুভবের কথা বললেন যে ভালোবাসাটাই সব। এটা তো একমাত্র মন দিয়েই মনের কথা অনুভব করা যায়, অন্যভাবে যায় না। এত ভালো কাজ করছেন, এত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদের আশীর্বাদ সঙ্গে রয়েছে। নিজেকে, নিজের কাজকে ভবিষ্যতে কোথায় দেখতে চান বা কি কাজে নিজেকে আরো নিয়োজিত করতে চান? সমাজে এমন কিছু করার চেষ্টা করি শুধু নিজের মনের আনন্দের জন্য। আমার এই কাজে কোনো লক্ষ্য বস্তু নেই, কোনো প্রতিযোগিতার দৌড়ও আমার নেই। আমি যদি আমার জীবনে একজন সুন্দরবনবাসীর জন্য কোনো কিছু অবদান রাখতে পারি, তাতেই আমার মানসিক আনন্দ। আমি সবসময় ভাবি সুন্দরবনের মহিলারা কেউ না কেউ আমার আত্মীয়। মানে গোটা সুন্দরবনকে নিজের করে ফেলেছেন আপনি, মানে একদম নিজের মানুষদের দিয়ে সাজিয়ে ফেলেছেন গোটা সুন্দরবন। আপনি নিজেও তাদের হয়ে গেছেন, তাদের কাছ থেকে সেই ভালোবাসা সম্মান যেটা পাচ্ছেন সেটাই আপনার পাথেয় এই কাজ করার জন্য। এই আকাশবাণীর আজকের অনুষ্ঠানে এসে শেষ কথা কি বলতে ইচ্ছে করছে? ছোটবেলা থেকে আজও রেডিও শোনার অভ্যাস আছে। রেডিওতে যাদের কথা শুনেছি ছোটবেলা থেকে, আমার তো মনে হতো তারা অন্যরকম মানুষ বা তারা অনেক বড় মাপের মানুষ, তাদের ধরাছোঁয়ার বাইরে। তাদের কথা শুনেই কত কিছু দেখেছি, ভেবেছি। আজ আমি এখানে এসে আমার জীবনের কথা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এটা শুধু আনন্দের নয়, আমি চাই আমার সুন্দরবনের যেসব মহিলারা আমার কথা শুনছেন তারাও এগিয়ে আসুন। আপনারা আপনাদের কথা
নিজের মুখে বলুন। একদমই তাই। আপনাদের মতো মানুষের সঙ্গে কথা বললে রেডিওর ওপারে যে সমস্ত মানুষরা একটু একটু যুদ্ধ করছেন বা অনেকটা যুদ্ধ করছেন, তারা অনেক সাহস পান। আজকে যারা রেডিওর ওপারে সুন্দরবন থেকে কান পেতেছেন, তাদের জন্য যোগমায়ার কথাগুলো কিন্তু একদম মর্মবাণী, সেগুলো কিন্তু তাদের কাছে অনুপ্রেরণার বাণী হয়ে যাবে। আপনারাও নিশ্চয়ই নিজেদের যুদ্ধ জিতবেন বা যোগমায়াদের মতো কাউকে না কাউকে পাশে পাবেন। যোগমায়া তো রইলই, যোগমায়ার পরবর্তী ধাপ যে মনের কাজ, মনের কাছের যে কাজ, সেটা যেন আরো এগিয়ে যায়, আমরা সেটাই বলবো যোগমায়া আজকে আপনাকে। আপনার কাজ নিয়ে আপনি অনেক দূর পর্যন্ত পৌঁছবেন এবং আমাদের শুভকামনা কিন্তু সব সময় রইল। অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য, আর এত দূর থেকে এসে আমাদেরকে যে আপনি এইটুকু সময় দিয়েছেন এর জন্য অশেষ কৃতজ্ঞতা। নমস্কার। নমস্কার। আজ বিশ্ব মৃত্তিকা দিবসে শুনছিলাম সুন্দরবনের কথা, সেখানে মাটির সঙ্গে লেপ্টে থাকা মানুষের কথা। অনেক সমস্যা আছে, কিন্তু সেসব সমস্যাকে পেরিয়ে তারা জীবনযুদ্ধে এগিয়ে চলেছে। এবং এই বিশ্ব মৃত্তিকা দিবসে মাটি নিয়েই একটা গান আপনাদের জন্য রেখেছি, চলে যাই সেই গানে।